নিউজ গ্যালারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। এই অনুষ্ঠানে প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদ নিয়ে কথা বলি এবং সেই সংবাদগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে সেই সংবাদগুলোর সাথে সংশ্লিষ্ট কিংবা সেই সংবাদগুলো যারা ভালো বলতে পারবেন, বিশেষজ্ঞ যারা আছেন তারা আমার সঙ্গে যুক্ত হন। সেই সঙ্গে আমরা এমন কাউকে, এমন ব্যক্তি কিংবা এমন কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাদের কাজ বা যে কাজগুলো সমাজের অনেককে অনুপ্রাণিত করবে, সমাজে উপকার হচ্ছে, কিংবা তরুণ যারা আছে তারা সেখান থেকে কেন শিক্ষা নিতে পারবে, কিংবা এমন কাউকে আনার চেষ্টা করি যারা তরুণদের অনেক বেশি ইন্সপায়ার্ড করেন, আইকন আছেন, তাদেরকে আনার চেষ্টা করি। মাঝে মাঝে গানও শুনি আমরা, নানা আয়োজন থাকে এই অনুষ্ঠানে। আজকে এমন একজনকে আমরা ডেকেছি যার এই যে অনুষ্ঠানে আয়োজনগুলো বললাম তার অনেকগুলো ব্যাপার তার সাথে যুক্ত আছে। আমাদের সঙ্গে আছেন তাশরিফ খান, নিশ্চয়ই অনেকে চেনেন। তাশরিফ খান আমাদের কুড়েঘর ব্যান্ডের ফাউন্ডার তিনি, এবং তার গান অনেক বেশিরভাগ মানুষের তিনি খুবই জনপ্রিয় শিল্পী। সেই সঙ্গে খুবই সামান্য এবং তরুণদের মাঝে তার অনেক জনপ্রিয়তা আছে। এবং আমরা দেখি দেশের বাইরে, ইন্ডিয়া থেকে আমি আপনার ফেসবুকে দেখছিলাম, সে কমেন্ট করছিলাম, অনেকেই দেখছিলাম। আমরা খুবই ব্লেসড আসলে যে দেশের বাইরে আমাদের ফ্যান বেজ আছে, এটা একটা খুবই ভালো, তারাও কমেন্ট করে দেখছিলাম আমি। সেই সঙ্গে তাশরিফকে এখানে ডাকার আরেকটি কারণ আছে। আমরা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে তাশরিফ নানা ধরনের সামাজিক যে দায়বদ্ধতা থেকে মানুষকে সাহায্য করছে। বিশেষ করে করোনার সময় যখন লকডাউন চলছিল তখনও কিন্তু আমরা তাশরিফকে দেখেছি যে তারা বিভিন্ন মানুষের কাছে গেছেন, যারা প্রয়োজন আছে, যারা নিডি মানুষ, তাদেরকে খাবার দিয়ে সাহায্য করেন। তখনই আমি একবার চিন্তা করেছিলাম যে তাকে একবার আমাদের সাথে কানেক্ট করবো, তখন সামাও হয়নি। আজকে এই সুযোগটা পেয়েছি, তিনি আমাদের গান শোনাবেন, সেই সঙ্গে তার এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ড সম্বন্ধেও আমরা একটু তার কাছে জানতে চাইব। তাশরিফ, প্রথমে একটু জানতে চাইবো যে কুড়েঘর নিয়ে জানতে চাই। না, নিশ্চয় অনেকে জানে, তারপরে যদি বলি যে এই শুরুটা কি হলো, এখন কি হচ্ছে আসলে? শুরুটা খুবই ক্যাজুয়ালি হয়েছে। আমি হচ্ছে নেত্রকোনায় থাকি, তো আমার ছোটবেলা থেকেই মানে গান খুব ভালোবাসি, কিন্তু মানুষের সামনে গান গাইতে আমি একটু লজ্জা বোধ করতাম। তো আমার ভাইয়া আমাকে ঠেলে ঠুলে আমাকে আনছে, বলছে তুমি ফেসবুকে ইউটিউবে একটা চ্যানেল করো। তো ইউটিউবে একটা চ্যানেল করে আমি একা একা গান করা শুরু করলাম। তো মানুষের সাড়া পাচ্ছিলাম, বাট আমার একটা ড্রিমের জায়গা ছিল যে যাদের গান শুনে বড় হয়েছে, যেমন জেমস স্যার, বাচ্চু স্যার, তো ওনাদের মতো যদি আমার একটা ব্যান্ড থাকতো, ওইরকম একটা ইচ্ছা। অ্যান্ড সেখান থেকে হচ্ছে আমার বন্ধু, তারপর আমার এলাকার ছোট ভাই, এদেরকে ডেকে নিয়ে টুকটাক করে খুব ক্যাজুয়ালি একটা ব্যান্ডে স্টার্ট করি, যে আমরা যারা গান করি, আমি তো একা করছি, আমরা 4-5 জন মিলে করি। তো সেখান থেকেই আসলে 2017-এর 5ই জানুয়ারি কুড়েঘর ব্যান্ডে স্টার্ট হয়, এবং আলহামদুলিল্লাহ এখনো চলছে গাড়ি যাত্রাবাড়ি, এরকম একটা ব্যাপার চলছে। আচ্ছা, আমি যদি বলি কুড়েঘর ব্র্যান্ডের কখন মনে হলো যে আসলে এটি আসলে অনেকের কাছে গেছে, মানুষ পছন্দ করে শুরু করছে, কখন আপনাদের মনে হলো যে না এটা আসলে জনপ্রিয় হতে শুরু করেছে? এখানে খুব সারপ্রাইজিং একটা ব্যাপার আছে। এটা হচ্ছে আমরা যখন গ্রুপ মিলে প্রথম একটা গান কভার করি, তুমি কার পোষা পাখি, অ্যান্ড গানটা খুব দ্রুত প্রায় লক্ষাধিক মানে ভিউয়ার্স ক্রস করে। বা এর আগে আমি আরেকটা গান করেছিলাম, আমার কাছে তুমি মানে, সেটাও অনেক জনপ্রিয়তা পায়। মানে খুব অল্প সময়, যখন আমরা আসলে ওইভাবে প্রস্তুত না, আমরা জাস্ট আপলোড করলাম গান। অ্যান্ড প্রথম দিনের কথা যদি আমি বলতে চাই, যে গানটা আপলোড করে রাতে ঘুমালাম, ঘুম থেকে উঠে সকালে দেখি 400 ভিউয়ার্স। তো আমি জাস্ট কল্পনা করতেছি যে একটা কলেজ মাঠে 400 মানুষ আমার গান শুনতেছে, ইটস লাইক হিউজ। অ্যান্ড 400 থেকে যখন 4000 বা হয়তো 2-3 সপ্তাহে 4 লক্ষ, মানে আনবিলিভেবল। তো আমরা একদম শুরু যখন থেকে করেছি তখন থেকে আল্লাহর রহমতে মানে খুব ভালো সাড়া পাচ্ছি। লাকিলি বা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন। বলছিলেন যে আপনি যখন শুরুটা করলেন তখন মোটামুটি একটা খেলার ছলে কিংবা কয়েকজন মিলে করলেন, এখনকার অবস্থা কি? এখন আসলে সেই পেশাদারিত্বে চলে এসেছে, সত্যি কথা। তো এখন আমরা আসলে চেষ্টা করছি নিজেদের দিন দিন নিজেদের যে ভুলগুলো আছে বা যে শিক্ষার জায়গাগুলো আছে সেগুলোতে ফোকাস করছি। আমরা এখন প্র্যাকটিস করছি বেশি বেশি, এবং আল্লাহর রহমতে আমরা প্রায় 150 বেশি শো করেছি গত 4-5 বছরে। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল এই 5ই জানুয়ারি। তো আমরা একের পরে গান করে যাচ্ছি। আর অ্যালবাম করার ইচ্ছা ছিল আমাদের ব্যান্ডের, কিন্তু অ্যালবামটা করা হয়নি। যে এখন তো আসলে মানুষ টাকা দিয়ে অ্যালবাম কিনছে না, বা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাভেলেবল এখন গান বাজনা। তো সেই জন্য আমরা একটার পর একটা গান ধরে ধরে রিলিজ করার ট্রাই করছি। আর শিখছি বলবো। আচ্ছা, আমার মনে হয় একটু নিউজ গ্যালারিতে যারা আছে কি শিখেছেন একটু দেখা দরকার, একটা গান শুনবো, তারপরে মনে একটু অন্য আলোচনায় যাবো। আচ্ছা ঠিক আছে, একটু সিরিয়াস একটা গান করি। আচ্ছা, এটা হচ্ছে, আমি এটার একটু প্রেক্ষাপটটা বলে নিই। লকডাউনের সময় আমাদের দেশে তো আসলে লকডাউনের সময় খুব বাজে সিচুয়েশন যাচ্ছে, মানসিকভাবে সবাই একটু বিপর্যস্ত। তো এরকম সময়ে একটা নিউজ দেখলাম যে একজন নারী ধর্ষিতা হলেন।
তো এই ব্যাপারটা তো আসলে অনেক বেশি নাড়া দিয়েছে আমাদের সবাইকে। তো আমার বড় ভাই কে এম তানভীর সিদ্দিকী ভাই একটা গান লিখেছে, বললো যে তুমি গানটা করো। অ্যান্ড এটা মানে গানটা আমি আগে একটু বলে নিচ্ছি এই জন্য যে না হলে অনেকে ভুল বুঝতে পারেন। গানটা মূলত মূল প্রেক্ষাপট হচ্ছে যে আমরা কিছু হলেই নারীদের উপরই দোষ চাপানোর একটা টেন্ডেন্সি আমাদের মাঝে অনেক বেশি। আমরা বলি বের কেন হলো, কেন এটা করলো সেটা করলো। তো সেই জায়গায় আমাদের কিছু কিছু যে ভুল ভ্রান্তি আছে, যে ধারণাগুলো, এগুলোকে একটু চেঞ্জ করার জন্য আমাদের এই গানটা একটু ব্যঙ্গাত্মক করতে করা হয়েছে। তো গানটার নাম হচ্ছে নারীদের দাও ফাঁসি। ওকে, করছি। তো আপনার that's it. আপনার এই গানগুলো যখন শুনছিলাম আমি, অনেকগুলো গান দেখছি আমি সমাজের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই এই কেন্দ্রগুলো আপনি গান লেখেন। এই করোনার সময় মানুষের যে দুরবস্থা আছে সেটি নিয়ে আপনি গান করেছেন। আপনি যখন এই সমাজের বিভিন্ন দিক নিয়ে গান করে, এটা কি কোনো প্ল্যান করার নাকি কিভাবে? এটা আসলে মানে অনেকটা ভেতর থেকেই আসে। দেখা যায় যে এইসব কাজ খুব প্ল্যান করে ওভাবে আর করা যায় না, হয় না।
তো আমিও এরকম যে যেরকম মানে কোনো জায়গায় যদি কোনো অসঙ্গতি দেখি তো মনে হয় যে আমি কি করতে পারি। তো দেখা যায় যে কোনো মানে কোথাও কোনো অসঙ্গতি হলে আমি একা আসলে কিছু করতে পারবো না, ওই রকম তো মানে পাওয়ার নেই। তো সেক্ষেত্রে আমি যেহেতু আর্টিস্ট, আমি যেহেতু গান লিখি, তো আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে যদি প্রতিবাদ করতে পারি, আমার গানের ভাষার মাধ্যমে আমি প্রতিবাদ করার চেষ্টা করি। আর আমার ভাইয়া যিনি গান লিখে, ভাইয়াও অনেকটা আমার সাথে চিন্তা ভাবনা সবকিছু মিলে যায়। তো সেখান থেকে আসলে একটা একটা করে কাজ করা হয়। এবং শিল্পীরাই তো তাদের কাজের মাধ্যমে সমাজ বদলানোর চেষ্টা কিংবা নিজের জায়গা থেকে যতটুকু প্রতিবাদের সম্ভব। একটা বড় অস্ত্র তো এটাই। এটাই, হ্যাঁ, যে গান তো শুনছে মানুষ, যদি 10 জনও সতর্ক হয় তাহলে। আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছি যেমন লাইভ হচ্ছে, অনেকেই কমেন্ট করছে, সবাই আপনার ভয়েস পছন্দ করছে। থ্যাংক ইউ। একজন তাসফিরিয়ান্স নাকি লিখেছে তারা, তাসফিয়ান্স, ওকে। বলছে আমরা সেটা মানে এই যে তোর বিশেষ করে সবাই প্রায় তরুণ যারা আপনার গান পছন্দ করছে, এই করছে, এই যে আপনি বলছেন শুরু করলেন একভাবে একটু খেলার ছলে, তারপর এটা পেশাদারিত্ব জায়গায় এলো এবং জনপ্রিয়তা, হ্যাঁ, অনেকে ভালোবাসছে, গানগুলো পছন্দ করছে, কেমন লাগে এটা? এটা তো আসলে মানে অবর্ণনীয় ব্যাপার। জনপ্রিয়তা তো ভালো লাগবে না এরকম কোনো মানুষ নেই, অবশ্যই ভালো লাগে। বাট হ্যাঁ, রেসপন্সিবিলিটিস বেড়ে যাচ্ছে দিন দিন, এটা নিয়ে আমি একটু কনসার্ন থাকি যে যত বেশি মানুষ চিনছে, যত বেশি মানুষ জানছে, কাজ করার সময় তত বেশি আমার মাথায় প্রেশারটা কাজ করে যে আসলে কি করব, কি করলে আমার অডিয়েন্স খুশি হবে বা শ্রোতারা পছন্দ করবে, কোন জিনিসটা আমার থেকে পছন্দ করবে না, এই জায়গাটা একটু ভয় লাগে। এছাড়া তো অনেক ভালো লাগে, মানুষ রাস্তাঘাটে দেখা হলে এসে জড়ায় ধরে। অ্যান্ড আমি এরকম দেখি যে আমি যখন ছোটোবেলায় কোনো সেলিব্রিটিস দেখতাম, ভয় লাগতো যে আমি কি যাব, কাছে গেলে কি কথা বলবে। কিন্তু আমি দেখা যায় একটু হাসি খুশি থাকাতে মানে জিজ্ঞেস করা লাগে না, দৌড়ে এসে হয়তো জড়ায় ধরতেছে, ভাই আপনার এই গানটা শুনছি, ভাই ভাই আপনার এই কাজটা ভালো লাগছে। তো এটা আসলে মানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আর আমার অডিয়েন্সদেরকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে একটা দায়বদ্ধতা, যত জনপ্রিয়তা আসছে, মানুষ চিনছে, দায়বদ্ধতার একটা জায়গা আসছে। আপনার ফেসবুকে দেখলাম এর মধ্যে একটা ছবি আপনি পোস্ট করেছেন, ভিডিও পোস্ট করেছেন যে বিভিন্ন জনকে ফুল দিচ্ছেন। আমরা হয়তো ভিডিওটা চালাবো, আমি একটু এইটার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, কিসের কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নতুন বছরের শুরুটা চাচ্ছিলাম যে মানুষের আনন্দ দিয়ে কিভাবে করা যায় বা কি করা যায়, কি করলে একটু হ্যাপিনেস স্প্রেড করা যায়। আমার কিছু প্রোগ্রাম ছিল, না হলে এই কাজটা 1 তারিখ করার কথা ছিল, তো কিছু আমার ব্যস্ততার জন্য করতে পারিনি। হুট করে মাথায় আসলো যে ফুল তো সবাই পছন্দ করে, তো যারা একটু নিডি মানুষ আছে, আনএক্সপেক্টেড, দেখা যায় কি যে আমরা অনেক সময় খেয়াল করি যে হয়তো ব্যাংকের সিকিউরিটি গার্ড কিংবা রিক্সাওয়ালার সাথে অনেকেই অনেক সময় সাবকনশিয়াসলি একটু ধমকের স্বরে কথা বলি বা অনেক হাসি মুখে হয়তো কথাটা বলি না, হ্যাঁ, মেনটেন করার ওরকম। আমি মানে উদাহরণ দিতে গেলে বলি যে অফিসের বসকে যখন একটা কথা বলার সময় যেভাবে হাসিটা দিয়ে কথাটা বলি, তো ওদের সময় আমরা কিন্তু এটা ইচ্ছা করে মেনটেন করা হয় না, অনিচ্ছাকৃতভাবে। তো ওনাদেরকে আসলে যদি হাসি মুখে একটা ফুল দিই, তাহলে তো ওনারা কি খুশি হবেন কিনা, এটা আমার মাথায় ঘুরছিল। তার সাথে মনে হলো যে আমি তো আসলে ওইরকম যে খুব সামর্থ্যবান ব্যাপার এরকম না, তো আমার সামর্থ্যের মাঝে আমি যেহেতু গান করছি, 2-4 পয়সা ইনকাম করছি, তো সেখান থেকে মনে হলো যে একটা করে 500 টাকার নোট যদি গোলাপে পেঁচিয়ে এমনভাবে দেই যে নোটটা দেখলো না, আমার হাতে পেঁচানো থাকলো, গোলাপটা দিলাম, এটার একটা খুশি, এবং পরে যখন গোলাপটা দেখবে সেটার একটা খুশি। তো বের হয়ে গেলাম, অ্যান্ড হচ্ছে যে বাদ বাকিটা আপনারা ভিডিওতে দেখেছেন যে মানুষের এক্সপ্রেশন মানে অনেক অনেক ভালো লাগার ব্যাপার আর কি। যে প্ল্যান করে গেছিলেন নিশ্চয়ই সেটা ফুলফিল হয়েছে, আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা, মানুষের হাসি মুখ দেখার যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসিটাই মূলত। আর আমার মানে উনারা কতটুকু খুশি হবেন না হবেন এটার চেয়ে আমার নিজের খুশিটাই আমার কাছে বেশি প্রায়োরিটি, যে আমার অনেক ভালো লাগে, তো সেজন্য আর কি করি। তাশরিফ খান সঙ্গীত শিল্পী, তরুণ শিল্পী, জনপ্রিয় শিল্পী, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনি বিভিন্নভাবে মানুষের, যেখানে আজকে যে মানে আপনাকে ডেকেছি যার অন্যতম একটি কারণ আমি দেখতে পাচ্ছি আপনি বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা করোনার সময় দেখেছি আপনি অসহায় মানুষের সামনে গেছেন, ঘরে ঘরে গেছেন, বস্তিতে গেছেন, তাদের খাবার দিয়েছেন। এই ব্যাপারটি যে সামাজিক দায়বদ্ধতা কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটি কিভাবে করেন বা কখন থেকে শুরু করলেন? এটা একটু আমি লং করব কথাটা। এটা হচ্ছে ছোটবেলায় আমার বাসায় একটা রেওয়াজ ছিল এরকম যে যারা ভিক্ষাবৃত্তি করেন আসে, তো আমার আব্বু হচ্ছে নিয়ে আসতো, আম্মু ওনাদের জন্য আলাদা রান্না করে ওনাদের খাবারের ব্যবস্থা করে দিত, এটা আমি দেখতাম। আমি আবার তখন কি করতাম, আব্বু আম্মুকে না জানিয়ে আমি আবার করতাম কি, চাল অথবা আমার জমানো টাকা থাকলে আবার টাকাও দিয়ে দিতাম। আমার মনে হতো আচ্ছা খেয়ে যাবে, কিছুটা নিয়ে যাবে। আর আব্বুকে আমি দেখে শিখেছি ব্যাপারটা, যে আব্বু হচ্ছে অনেক সময় এমন হয়েছে যে আমি আর আব্বু কোথাও যাচ্ছি, হয়তো শীতকাল, তো কারোর একজনের গায়ে কাপড় নিয়ে এরকম জ্যাকেট নিয়ে, তো আব্বুকে আমি দেখতাম নিজের জ্যাকেট খুলে দিয়ে চলে আসতো। তো এই জিনিসগুলো হয়তো জেনেটিক্যালি আমার মাঝে আসছে আব্বুর থেকে। অ্যান্ড
খুবই ইচ্ছা করতো ছোটবেলা থেকেই যে মানুষের জন্য, মানে বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে ওনাদের জন্য কিভাবে কি করা যায়। তো একটা নিয়ত ছিল যে যখন আমি ইনকাম করব, সামর্থ্য হবে, যতটুকু সম্ভব, মানে সবাইকে তো আমি আসলে করতে পারবো না, যতটুকু যেখানে সম্ভব আমি চেষ্টা করবো মানুষের জন্য কিছু করার। তো সেই জায়গা থেকে ইচ্ছা পূরণ প্রজেক্ট দিয়ে খুব সম্ভবত আমার শুরু করা। যে আমার মনে হলো যে আমি যদি 20,000, 30,000, 40,000 টাকা ইনকাম করি, সেখান থেকে আমি 10,000, 15,000 টাকা কারোর পিছনে যদি খরচ করি, বা 20-30,000 টাকা, কারণ আমি তো বাসায় থাকতেছি, আব্বু আম্মুর টাকাই খাচ্ছি, চলতেছি, বাপের হোটেলে খাওয়া যেটাকে বলে, আমার অত খরচ নেই। তো এই যে এইভাবে ইচ্ছা পূরণ অ্যান্ড একটা একটা করে কাজ করে দেখলাম যে নিজের ভিতরেই একটা মানে এত স্যাটিসফ্যাকশন আসে, যেটা আমার হয়তো বা একটা কনসার্ট ভালো করে অতটা আসে না, যতটা একটা মানুষের হাসি ফুটানোর পর যেটা আসে। তো এই যে একটা আমি বলবো আমার ইটস কাইন্ড অফ নেশার মতো হয়ে গেছে, যে যখন যেখানে পারি, হয়তো সবগুলো ভিডিও করা হয় না, কারণ আমার তো ওইভাবে ওইরকম বড় কোনো টিম নেই যে সবসময় ক্যামেরা সিনেমাটোগ্রাফার নিয়ে ঘুরবো, এরকম না। বাট হ্যাঁ, যেগুলো মনে হয় মাঝে মাঝে প্ল্যান করে ভিডিও করা হয়, ভিডিও ছাড়াও অসংখ্যবার আমি অসংখ্য জায়গায় আমি চেষ্টা করি আর কি, যা যা কিছু করা যায়। মানে এটাই আমি জিজ্ঞেস করছিলাম, আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে আসলে আমি জিজ্ঞেস করতাম যে কোনটা ভালো লাগে যখন এই মানুষকে সাহায্য করতে যান, একটা অসহায় মানুষ সাহায্য করেন, তখন যে মানুষের তার হাসি মুখটা দেখেন, হাসি মুখ, আর তখন একটা ভালো গান, এটার মধ্যে আসলে যদি তুলনা করা সম্ভব না, তারপরে জিজ্ঞেস কোনটা ভালো লাগে আসলে? আসলে অনেস্টলি এই যে বললাম, যেটা ভালো কনসার্ট করলে অতটা ভালো লাগে না যতটা, কারণ গান একটা করতেছি, আবার গান করে তো স্যাটিসফ্যাকশন আসে না। যেমন একটা করি, এটা শুনেই মনে হয় কি গাই আমি, না আমার দিয়ে হবে না, বা এরকম একটা ব্যাপার কাজ করে যে না আরো ভালো গাইতে হবে। আরেকজনের ভালো গান শুনে মনে হয় ছি আমি এরকম গান গাই, আল্লাহ না না না। কিন্তু ওই কাজটা যখন করি তখন কোনো কম্পারিজন আসে না, তখন মনে হয় যে না আলহামদুলিল্লাহ আজকের জন্য যথেষ্ট। অ্যান্ড সারাদিন, সারা রাত বা 7 দিন হয়তো আমার খুব ভালো কাটে, একটা হ্যাপিনেস কাজ করে ভেতরে। কমেন্ট অনেকে করছেন কথা ভালো লাগছে, কিন্তু গান শুনতে চান, তো একটা গান তো শুনতেই হয়, একটা গান শুনতে চাই। আচ্ছা, ওকে ওকে, কি গান যে করব, খুব অনেক শুরুর দিকে, আমাদের ব্যান্ডের শুরুর দিকে ব্যাচেলার একটা গান করেছিলাম সব ব্যাচেলারদেরকে নিয়ে। তো ওই গানটা করার আগে আমি খুব একটা সাহসী কাজ করেছি, এটা একটু বলে নিই। এটা হচ্ছে গানটা যখন আমি করব, গানটা শেষ করলাম, শেষ করে যখন আপলোড দিব ইউটিউবে, আমার তখন সাবস্ক্রাইবার হচ্ছে 300 বা 400। আমি খুব মানে বড় স্বপ্ন দেখতে পছন্দ করি, আমার মনে হয় স্বপ্নটাই যদি বড় না দেখি, বড় কিভাবে কাজ করব। তো তখন আমি ডেসক্রিপশানে কিছু কথা লিখছিলাম, যে তখন আমাদের সাবস্ক্রাইবার 300-400, আমি ডেসক্রিপশানে লিখছিলাম যে এই গানটি 2 বাংলার সকল ব্যাচেলারদের ডেডিকেট করছে। আমার ভাইয়া পাশে দাঁড়ায় আমাকে বলে যে তুই যে লিখতেছিস তো সাহস কত, মানে 2 বাংলার ব্যাচেলার, 1 বাংলা পারবি কিনা তোরা চিনে কে, তুই এইগুলো করে। আমি বলছি দাদা উনি দেখো একদিন না একদিন হবে। তো আল্লাহর রহমতে আর কি হয়েছে, এখন 2 বাংলার ব্যাচেলারাই শোনে, তো তাদের ডেডিকেট করি করি। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলারের রুটিনে ব্রেকফাস্ট বলে কিছু নাই, দুপুরের খাবারটা ব্রেকফাস্ট বলে চালাই আমি। রাতে কবে ডিনার করছি আমার মনে নাই, ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়। ব্যাচেলারের রুটিনে ব্রেকফাস্ট বলে কিছু নাই, দুপুরের খাবারটা ব্রেকফাস্ট বলে চালাই আমি। রাতে কবে ডিনার করছি আমার মনে নাই,
ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ওরে আমার রাজ্যে আমি রাজা, নারে আমার রানী, রানী খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি। যখন ঘুষ ছাড়া আমি একটা চাকরি খুঁজতে যাই, চাকরি কেমনে হবে মামা, চাচার জোর তো নাই। আমার রাজ্যে আমি রাজা, নারে আমার রানী, রানী খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি। যখন ঘুষ ছাড়া আমি একটা চাকরি খুঁজতে যাই, চাকরি কেমনে হবে মামা, চাচার জোর তো নাই। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। দ্যাটস ইট। আপনি তো বলছেন বাবা মার সাথে থেকেছেন আপনি, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ব্যাচেলারদের দুঃখটা কিভাবে ওকে, এটা হচ্ছে আমি যখন ঢাকায় প্রথম এসেছি 2012 এর দিকে, তখন আমার ভাইয়া হচ্ছে হোস্টেলে থাকে, আমি একটা মেস নিয়ে একটা মেসে থাকি, একটা বাসা ভাড়া করে থাকি। তখন হচ্ছে আমি একটা ব্যাচেলার লাইফ লিড করেছি। তখন থেকেই আর কি মানে ওই ব্যাচেলারের ফিলটা আমি বুঝি। সো সেই জায়গা থেকে মনে হলো যে ব্যাচেলাররা তো এই যে বাড়ি ভাড়া নিতে গেলে বাড়ি ভাড়া পাচ্ছে না, তো এরকম আর কি কিছু ফাঙ্কি ব্যাপার আনার চেষ্টা করেছি গানটাতে। তো সেখান থেকে আর কি ব্যাচেলার। আপনার যারা ভক্ত আছে সেখানে মেয়েদের সংখ্যা কেমন, ছেলেদের সংখ্যা কেমন? মেয়েরা কি কেউ ভক্ত আছে কিনা আমার আছে মনে হয় অনেকে তো কমেন্ট করে, খুব কম আছে। আসলে আমি এটা খুব একটা ভালো বলতে পারবো না। আমি কমেন্ট তো দেখি ছেলেদের কমেন্টই বেশি, আচ্ছা, বাট স্টিল হ্যাঁ, মেয়েরা ছেলেরা সবাই পছন্দ করেন। দুইটা পক্ষের জন্যই তো আমি গান করি। আপনি জানেন আপনার টার্গেট অডিয়েন্স কাদের জন্য আসলে আপনি গান করেন? মেইনলি হচ্ছে আমি যেহেতু ইয়াং, সো ইয়াংদের টার্গেট করি গান করা হয়। পাশাপাশি যেগুলো আমি একটু সামাজিক দায়বদ্ধতা থেকে গানগুলো করি, সেগুলো তো মনে হয় যে নেটিজেন যারা আছে, যারা সিনিয়র সিটিজেন আছে, তারাও যেন শুনে পছন্দ করে। আচ্ছা, আপনি বলছেন সামাজিক দায়বদ্ধতা, এখানে আবার আপনার সেই ওইখানে যাবো যেখানে আপনি সাহায্য করেন বিভিন্ন জায়গায়। আপনি এক জায়গায় একটা ইন্টারভিউ দেখেছি, আপনি বলছেন যে বৃদ্ধাশ্রম বা এতিমখানা এ ধরনের কোনো প্রকল্প যদি আপনার সামনে সেই সামর্থ্য আপনি করতে চান। এটা তো আমার একটা ড্রিম প্রজেক্ট। এই জায়গা থেকে আমি জানি না এটার আসলে অনুমোদন পাবো কিনা কখনো, বাট যখন সামর্থ্য হবে তখন ইচ্ছা হচ্ছে যে আমি গিয়েছি এতিমখানা, আমি গিয়েছি বৃদ্ধাশ্রমে, আমি গিয়েছি, সময় কাটিয়েছি, দিন কাটিয়েছি, দিনের পর দিনও কাটিয়েছি। তো আমার মনে হয় বৃদ্ধাশ্রমে যারা থাকেন ওনাদের একটা সঙ্গের একটা অভাব থাকে, মানে ওনারা একটা সঙ্গ থাকে, বাট এই যে ছেলে মেয়েদের আদর ভালোবাসাটা ওনারা পান না। আবার এতিম যারা ওরা হচ্ছে মা বাবার বা নানা নানি দাদা দাদির আদর থেকে বঞ্চিত হন। তো আমার ইচ্ছা হচ্ছে যে যদি কখনো আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, তখন একটা বৃদ্ধাশ্রম আর এতিমখানা কোলাবোরেট করে যদি করতে পারি, দেখা গেল যে দুই পক্ষের ভালোবাসাটা শেয়ার করতে পারলো। তো এরকম একটা ইচ্ছা আছে। জানি না, এগুলোর জন্য তো অনেক অনেক টাকা পয়সার ব্যাপার, সো যখন সামর্থ্য হবে তখন দেখা যাবে। যেহেতু ইচ্ছা আছে এবং ভালো কাজের ইচ্ছা থাকলে নিশ্চয়ই ইনশাআল্লাহ পাশে থাকবেন। আর একটু জানতে চাইবো যে এই যারা এখন গান গাচ্ছে, আপনাদের প্রজন্মের যারা গান গাচ্ছে, তরুণরা যদি বলে গান গাচ্ছেন, এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়, বাংলাদেশের গান নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, সমালোচনা হয়, যেটা বলছি। দু ধরনের মত কিন্তু আছে। এক যারা বলেন যে না, বাংলাদেশের গানটা আন্তর্জাতিক মানে গান হচ্ছে, নতুন নতুন গান আসছে, এখানে এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা খুব ভালো একটা বিষয়, তরুণদের কণ্ঠ ভালো লাগছে। আবার অন্য একটা সমালোচনাও কিন্তু আছে যে আসলে আগের মতো গান হয় না, সুরের দিকে গান অনেকে প্রস্তুত হয়ে আসেন না, ইউটিউব হয়ে সুবিধা হয়েছে যে কোন মোটামুটি গান জানলেই দিতে পারলে। আপনার অবজারভেশনটা কি? আমার অবজারভেশন আসলে তরুণরা সবসময় ওয়েলকাম, গান করবে। অ্যান্ড এটা আসলে অনেক আগে থেকেই হয়ে আসছে যে সবাই যে আসলে শিখে আসবে বা শিখেই আসতে হবে এরকম ব্যাপার না, অনেকের মাঝে থাকে। ইভেন আমি আমার কথা বলবো, আমি নিজেও শিখে আসি না। ইভেন আমার বলে না যে 14 গোষ্ঠী, তা আমার 14 গোষ্ঠীতে আসলে কেউ গান করে নেই। বাট হ্যাঁ, শেখার ইচ্ছা থাকতে হবে, ভুলগুলো হলে নিজেরটা ভুলটা ধরে শুধরানোর একটা চেষ্টা থাকতে হবে। যেটা আমি আসার পর আমি শেখার চেষ্টা করেছি, আমি টিচারের কাছে আমি লেসন নিয়েছি, আমি এখনও শিখছি। আমি এখনও একটা ভালো গান শুনলে আমার মনে হয় যে আমার সুরটা কেন এরকম হচ্ছে না, আমার এই নেশাটা আছে। অ্যান্ড
তরুণদের মাঝে দুইটা প্রবণতা আছে। দেখা যায় যে মানুষ যেরকম সব রকমেরই থাকে, ভালো মন্দ মিলে। তো গানের ক্ষেত্রেও কিন্তু আমরা দুইটাই দেখছি। তো একটা ব্যাপার একটু টক্সিকটা আমি আগে বলবো, যে একটা ব্যাপার টক্সিসিটি আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে আমি পারলাম বা না পারলাম ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি, যে মানুষের প্রিয় হওয়ার চাইতে মানুষ আমাকে চিনুক, এই টেন্ডেন্সি। যেমন আমি যখন শুরু করেছি, আমি যখন আমি কিন্তু নিজে গান লিখি, শুরু করি, গান গাই। তো আমার চিন্তা ছিল যে কিভাবে মানুষের প্রিয় হতে পারবো, আমার কথাগুলো যেন কানেক্ট করে মানুষকে। কিন্তু এখন এটা আমি নোটিস করছি যে চেনার প্রিয় হওয়ার চাইতে চেনানোর টেন্ডেন্সিটা বেশি, যে আমাকে যেন মানুষ 2-4টা মানুষ চিনে, অ্যান্ড ফলোয়ারের পেছনে ছোটা, এটাতে করে টক্সিসিটি বাড়তেছে। এবং আমাদের মাঝে একটা প্রবলেম, আমরা যারা নেটিজেনদের কথা আমি যদি বলি, আমরা কিন্তু অনেক সময় মানে হাস্যরস করতে করতে অনেক সময় নানান রকম ভালগার কন্টেন্ট হোক কিংবা কোয়ালিটি ছাড়া কন্টেন্ট আমরা ট্রল করে শেয়ার করছি। দিন শেষে কিন্তু আমরা তাদেরকে হেল্প করতেছি গ্রো করতে, আবার আমরাই নেগেটিভ কথা বলতেছি। এই জায়গাটা থেকে যেমন আমাদের বেরিয়ে আসতে হবে। পাশাপাশি আমি নিজেও তরুণ, আমি ওভাবে আসলে যে খুব জ্ঞান দিব তা না, বাট আমার মতো আমার জুনিয়র যারা আছে আমি তাদেরকে বলবো যে শিখে আসি বা না আসি, আসার চেষ্টাটা করা উচিত অবশ্যই, আর না আসলেও পরবর্তীতে যেন আমরা শেখার চেষ্টাটা করি এবং ভালো কাজের দিকে যেন আমরা ফোকাসড হই। যেমন আমাদের সিনিয়র যারা গান করে গেছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি আমি বলবো, আমরা যখন গান শুনেছি, আমি তো 90s কিড, তো আমি ক্যাসেটের যুগটাও পেয়েছি আল্লাহর রহমত, একদম হয়তো শেষের দিকে, আমি অনেক পিছিয়ে ছিলাম, বাট আমি ক্যাসেটে শুনেছি, আমি টাকা দিয়ে MP3 দোকান থেকে নিয়ে শুনেছি। তো আমরা যেগুলো গান শুনে আসছি, আমরা যেন ওই জিনিসটা যেন ধরে রাখতে পারি। আমার যেমন ইচ্ছা করে যে আমি ব্যান্ডগুলো এমন এমন গান রিলিজ করব যেন যে গানগুলো শুনে, মানে রক গান যারা শুনে তারাও যেন পছন্দ করে, ফোক গান যারা শুনে তারাও যেন পছন্দ করে। তো যারা মানে পরবর্তীতে গান করবে তাদেরকে আমি এটাই বলবো যেন এই জিনিসগুলো যেন মেনটেন করি, যে আমাদের সিনিয়ররা যা করে গেছে আমরা যেন সেটাকে নষ্ট না করে আর একটু সমৃদ্ধ করার চেষ্টা করি। এই যে বলছিলেন ভালো গান, ভালো গানটা আসলে কি? ভালো গানটা এটা তো আসলে আমি প্রথম কথা গান নিয়ে আসলে অত অভিজ্ঞ না, আমি নিজেই জানি না আমি ভালো গান করি কিনা। তা আমার মনে হয় আমরা গানে শুনি তো কয়েকটা ব্যাপার, সুরটা শুনি মনোযোগ দিয়ে, লিরিকটা দেখি। তো আমরা আমার মনে হয় যে গানটা লিরিক সুন্দর, সুর সুন্দর এবং গায়ক এটা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে হয়তো এটাকে ভালো গান বলতে পারি। তাও এখন আরেকটা কথা, আমি আমার সিনিয়রদেরকে আমি একটা ব্যাপার রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে আমরা যেন কাউকে নিরুৎসাহিত না করি। যেমন আমি নাম বলতে চাচ্ছি না, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম আরো 2-3 বছর আগে, যখন হচ্ছে নতুন আমার মতো বা আমরা যখন গানটা করি কুড়ে ঘর, আমাদের দেখা দেখার অনেকগুলো ব্যান্ড হয়েছে, হ্যাঁ, গান করে ইন্টারনেটে। তো আমি সিনিয়রদের একটা ইন্টারভিউ দেখেছিলাম, অনেক সিনিয়র, ওনারা মানে নিরুৎসাহিত করছিলেন যে এদেরকে কেন মিডিয়াতে জায়গা দেওয়া হচ্ছে, এদের গান কেন শেয়ার হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমরা যারা বড়, আমাদের কিন্তু ধৈর্যটা আরেকটু বেশি ধরতে হবে। আমরা ওদেরকে যদি ছুঁড়ে না ফেলে ওদেরকে যদি নিয়ে নিই, মানে আমি যেটা মিন করতে চাচ্ছি যে আমার হাতে যদি ঘা হয়, আমি হাত তো কেটে ফেলবো না, আমি ঘাটাকে যদি সারানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে সিনিয়ররা যদি ছোটদেরকে একটু উৎসাহটা দেই, ভালো করে যেন কাজটা করতে পারে, সেই দিকটা যদি একটু খেয়াল রাখি, তাহলে আমার মনে হয় যে এই যে গানের ইন্ডাস্ট্রিটা আরেকটু সমৃদ্ধ হবে আর সমৃদ্ধ হবে, এবং সেটা দরকার আসলে এই সময়টাতে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু এমন না যে আমরা 2টা গান, আমাদের 4টা গান রিলিজ হয়েছে, হওয়ার পর হয়তো বা কোনো সিনিয়র ব্যান্ড আমাদেরকে ডেকে হাতে কলম কিছু শিখাইছে যে তোমরা এটা করো, এভাবে করবো। দেখেন, আমাদের কিন্তু নিজে থেকেই সব করতে হয়েছে। তো নিজে থেকে যখন আমরা একটা কাজ করব, আমরা হয়তো 10টার মাঝে 7টা কাজ ভুলও হইতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যারা সিনিয়র, মানে আমার যারা সিনিয়র আছেন, আপনারা যদি সমালোচনার জায়গাটা করেন, সমালোচনা ডেফিনেটলি গঠনমূলক সমালোচনা করেন, পাশাপাশি যদি এদেরকে যদি একটু সময় দেওয়া যায়, আমার মনে হয় এরা অনেক ভালো করবে, মানে আমরাই হয়তো অনেক ভালো করবো একটা সময়। আচ্ছা, এরই মধ্যে একটা আপনার আসার আগে একজন একটা অনুরোধ ছিল যে আপনি সাগর পাড়ে গিয়ে সমুদ্রের গান গিয়েছেন, সেই গানটা শুনতে চেয়েছিলেন। সেই গানটা, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি কিছুদিন আগে সেন্ট মার্টিন গিয়েছিলাম, তো সেখানে যে আসলে গানটা করা। আর সাগর তো আমার আসলে মানে অসীম ভালোবাসার একটা জায়গা, পাহাড়ও ভালোবাসার। তো ওই সাগর নিয়ে মনে হচ্ছিল যে সাগর পাড়ে যাব, এই সাগরটাকে ভালোবেসে একটা গান, মানে শুধু সাগরেরই জন্যে। তো সেখান থেকেই এই গানটা লেখা শুরু। আমি জানি না আমার লিরিক, আমি আপনাকে প্রোগ্রামের আগে বলছিলাম যে আমার এটার লিরিকটা আমার মাথায় ঠিক মনে নাই, সেখানে লিখেছিলেন? হ্যাঁ, ওখানে লেখা, ওখানে সুর করা। এন্ড হয়তো ঘন্টাখানেক সময় লাগছে আমাদের টোটাল লেখা শুরু করার পর। ইভেন আমার সাথে আমি আর এই কথাটা অ্যাড করে নিই যে আমার সাথে যারা গানটাতে বাজিয়েছে ওরা কেউ প্রফেশনাল মিউজিশিয়ান না, মানে ওরা জাস্ট আমার ট্যুরমেট ছিল। তো আমার কাছে মনে হয়েছে একজনকে দেখাই দিয়ে তুমি এটা একটু বাজাও, তুমি এটা একটু বাজাও, এটা করো, এরকম করে আমরা একটা গ্রুপ মিলে আগে কাজটা করলাম। ওকে। আমার মন বসে না শহরে,
ইট পাথরের নগরে মন বসে না শহরে, ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। অর্ধেকটা গান করলাম, গিটারেরও তার ছিঁড়ে গেছে। সো এই তো এই ছিল হচ্ছে সাগরের গান। আচ্ছা, একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আমরাও শেষ দিকে চলে এসেছি, ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবো আপনার এবং কুড়ে ঘর। আমার এবং কুড়ে ঘরের আমার ভবিষ্যৎ পরিকল্পনা গানের দিকেই বলি। গানের দিকে হচ্ছে অ্যালবাম রিলিজ করার ট্রাই করছি, নিজে থেকেও কিছু গান, আমি তো গান লিখি শুরু করি, আমি করে যাচ্ছি, সময় সুযোগ বুঝে হয়তো বুঝে বুঝে গান টান করবো। অ্যান্ড আমার আসলে চাকরি বাকরি এইসব আমি মানে আগে থেকে বলি যে এইসব আমার দিয়ে হবে না, আমি একটু মুক্ত পাখির মতো উঠতে চাই। আমার কথা হচ্ছে যে কনসার্ট করব, গান গাবো, এখান থেকে যা ইনকাম হবে মানুষকে সাহায্য করব, পাশাপাশি আমি একটু ট্রাভেল ফ্রিক বলা যায়, আমি একটু ঘুরতে পছন্দ করি, তো ঘুরবো ফিরবো। অ্যান্ড এরকম আমার কিছু প্ল্যান আছে যে বিভিন্ন জায়গায় যে গ্রামে গ্রামে থাকা, এই প্রজেক্ট আমি এখনো করি নাই। মানে আমার মনে হয় একটু রুরাল এরিয়াসগুলোতে যে একদম লিটারেলি মানে মানুষের বাসায় থাকা, ধরেন একটা বস্তি, রাজশাহীর কোনো বস্তি, তো ওখানে যে 7 দিন থাকা, আমি দেখতে চাই আসলে যে সব রকম মানুষের ফিল। তো যেটা হয় যে বড় লোকদের বাসায় গেলে তো আমার থাকতে দিবে না, তো বস্তিতে গেলে কিন্তু আমাকে ঠিকই থাকতে দিবে, যে ওদের সাথে থাকা, ওদের লাইফটা দেখা, এইসব নিয়ে যে কিছু করতে পারি, এরকম কিছু প্ল্যান আছে। আর কুড়েঘর ব্যান্ডের ওই যে বলেই দিলাম কথায় কথায় যে একটার পর একটা গান হচ্ছে আমরা 2022-তে এখন রিলিজ করবো। দেখা যাক, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে গান করার আগে তো আমরা বলতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ হবে, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আপনি যতটা সিরিয়াস, আপনার ব্যান্ড মেম্বারও কতটাই সিরিয়াস গান নিয়ে? হ্যাঁ, এইটা আসলে কোনো ব্যান্ডেই হবে না, এটা কোনো ব্যান্ডেই হবে না, সবাই একরকম সিরিয়াস থাকে না। কখনো কখনো দেখা যায় আমি একটু ঢিলা হয়ে যাই, আরেকজন বেশি সিরিয়াস, কখনো আমি বেশি সিরিয়াস, আরেকজন কম। বাট হ্যাঁ, আমাদের আল্লাহর রহমতে আমাদের ব্যান্ড মেম্বারদের, ওরা তো এখন নেই, বাট ওদের একটু সুনাম করতে হয় যে ওরা অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি ডেডিকেটেড। যেমন আমি আমার বাসায় থেকে, আব্বু আম্মুর সাথে থেকে আমি মিউজিক করছি, আমার ব্যান্ড মেম্বারদের বেশিরভাগের বাসাই হচ্ছে ঢাকার বাইরে। অ্যান্ড ওরা ঢাকায় থেকে নিজে থেকে বাসা ভাড়া দিয়ে অনেক সময় হয়তো বাইরে বাইরে খাচ্ছে, থেকেও যে মিউজিকটা কন্টিনিউ করা, এই যে প্রসেসে এগিয়ে যাচ্ছি আমরা। তো আমি আসলে এদেরকে মানে বলবো যে আমি তোমাদের অনেক ভালোবাসি, যদি করে করে মেম্বাররা দেখে থাকো। অ্যান্ড আমাদের সবারই মাঝে ইচ্ছা আছে ভালো কিছু করার, ইনশাল্লাহ আমরা লেগে থাকবো আর কি। আচ্ছা, এবং আপনার প্রতি অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ যে আপনি গান তো করছেন, গানের প্রতি ভালোবাসা আছে, আপনার গান আমরা পছন্দ করি, অবশ্যই তরুণরা পছন্দ করে। সেই সঙ্গে আপনি যে সামাজিক যে কাজগুলো করছেন, মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমি প্রত্যাশা করবো যে এই কাজগুলো আপনি করবেন, এবং আপনার যারা ফ্যান আছে নিশ্চয়ই তারা আপনাকে দেখে, যারা আপনাকে ফলো করে, আপনার গান ফলো করে, তারা এই ভালো কাজটাও অনুসরণ করবে ইনশাল্লাহ। এটাই আমার ইচ্ছা। আমার করার আগে অনেকটা মনে ছিল যে করলে আবার কে কি বলে, কে কি ভাবে। তখন আমার ভাই আমাকে একটা মজার কথা বলছে যে কে কি ভাবে এটা যদি তুই ভাবিস তাহলে তাদের ভাবনাটা তাদের ভাবতে দে, তাদেরটা তুই না ভাব, তাদেরটা তাদের ভাবতে দে। তো ওই থিওরি নিয়ে আগায় যাইতেছি যে যে যা বলে বলুক, আমি আমার কাজ করি। আমাকে কথা হচ্ছে 10 জন 10টা গালি দেখ, আর 10 জন যদি একটা মানুষকে কিছুটা খাবার তুলে দেয়, তাহলে সেইটার জন্য 10টা গালি শুনতে আমার কোনো প্রবলেম নাই আসলে। আচ্ছা, আমরা শেষের দিকে যাব। অনেকে অনেক গানের রিকোয়েস্ট করেছে, আল্লাহ, গিটারের তারটাই তো ছিঁড়ে গেল। একটা গান কি গাওয়া সম্ভব? তার বিদায় নেব আমরা, তার আগে আপনি যদি আপনার যারা আপনার ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে যান। আচ্ছা, হ্যাঁ, আর আপনি তাহলে আমাকে আর অন্য একদিন কোন একটা প্রোগ্রামে ডাকবেন, অন্যদিন আমি এসে গান শুনে দিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো? আচ্ছা, এইভাবে আসলে চিন্তা করে তো ওইভাবে বলা হয় না, বাট আমি আপনাদের বলতে চাই হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যতটুকু সম্ভব আপনারা থাকবেন।
খুব যে অনেক কিছু করতে হবে তাদের জন্য এরকম না। আমি মানে যতটুকু দেখেছি আমি ওনাদের মিশে, যে ওনাদের এক্সপেকটেশন আসলে আমাদের মতো অত কিছু থাকে না। আমরা যেমন কথায় কথায় ডিপ্রেশনে পড়ে যাই, ওনারা এরকম না। খুব অল্পতে হচ্ছে ওনারা তুষ্ট হন, সন্তুষ্ট হন, খুশি হন। তো যতটুকু সম্ভব ওনাদের জন্য করবেন, সামর্থ্যের বাইরে যা করার দরকার নেই করেন। আর পাশাপাশি আমি আরও কিছু কাজ করি, যেমন অসুস্থ যদি কেউ হয়ে যায়, খুব দেখা যায় যে ফ্যামিলি ট্রিটমেন্ট করতে পারতেছে না, তো আমি ওনাদেরকেও চেষ্টা করি যে ফান্ডিং করে দেওয়ার জন্য। তো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, আপনাদের স্কুলে বা কলেজে হোক কিংবা প্রতিষ্ঠানে হোক যেখানে কাজ করছেন, সেখানে এরকম কেউ থাকলে মানুষকে সাহায্য করবেন। মানে দিন শেষে আসলে আমি বলবো যে মানুষ হয়ে জন্মেছি, মানুষের জন্য করতে হবে, মানুষের পাশে যেন আমরা দাঁড়াই, এইটুকু যেন আমরা ব্যাপার ঠিক রাখি, কাউকে যেন আমরা কখনো না ঠকাই। আর গানটা নিয়ে আমি বলবো যে আমার গান যদি ভালো লাগে ডেফিনেটলি আমাকে জানাবেন, যদি যেটা ভালো লাগবে না মুখের উপরে বলে দিবেন, গঠনমূলক সমালোচনা করবেন, আমরা তো লেগে থাকবো গান নিয়ে। আর আরেকটা কথা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক নিশ্চয়ই অনেক আপনার, এবং যে পরিমাণ SMS দেখছি সবাই দোয়াই করছেন আপনার জন্য, আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার। আমরা শেষ করব, আমরা তাশরিফ খানকে বিদায় দেব। ওকে, আর তাও একটা গান শুনতেছে ছোট্ট, আল্লাহ যতটুকু গান হয় তার আগে দর্শকদের বিদায় নিয়ে নিই। ওকে, দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। ওকে, একটা আনরিলিজ গানের কয়েকটা লাইন আমি করছি। গান গাওয়ার আগে বলে নিচ্ছি গিটার একটা তাচ্ছিরা, সো ডোন্ট জাজ। কিভাবে পারো ভেঙে দাও, ফেলে দাও আমাকে আরো, কোথায় কবে শেষ হবে, কাঁচা রাত কালো হয়ে শুকিয়ে যাবে, কিভাবে পারো ভেঙে দাও, ফেলে দাও আমাকে আরো, কোথায় কবে শেষ হবে, কাঁচা দাগ কালো হয়ে শুকিয়ে যাবে, আমাকে পুড়িয়ে আরো উড়িয়ে দিতে পারো, শেষ পৃষ্ঠার শেষ লাইনে এসেও কিছু শব্দ বাকি আছে আরো, না হয় জড়িয়ে খুব জড়িয়ে বুকে কান রেখে শুনতে পারো, বাজর ভাঙার চেয়েও আরো বেশি কষ্ট কখনো কি হয়েছে তোমারও, আমাকে পুড়িয়ে আরো উড়িয়ে দিতে পারো, শেষ পৃষ্ঠার শেষ লাইনে এসেও কিছু শব্দ বাকি আছে আরো, না হয় জড়িয়ে খুব জড়িয়ে বুকে কান রেখে শুনতে পারো, বাজর ভাঙার চেয়েও আরো বেশি কষ্ট কখনো কি হয়েছে তোমারও, বাজর ভাঙার চেয়েও আরো বেশি কষ্ট কখনো কি হয়েছে তোমারও।